হাই এভরিওয়ান, ওয়েলকাম টু প্রিপারেশন উইথ এবিসি তে তোমাদের স্বাগত জানাই। আমি অর্ধেন্দু। আজকে আমরা ডব্লিউবিপি কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবলের একটা প্র্যাকটিস সেট আলোচনা করছি। এটা হচ্ছে আমাদের ম্যাথের উপর একটা প্র্যাকটিস সেট। এটা যে শুধুমাত্র ডব্লিউবিপি কনস্টেবল বা কলকাতা পুলিশ কনস্টেবলের জন্য প্রযোজ্য সেটা কিন্তু নয়। এটা পুলিশের যে কোনো পরীক্ষা, অর্থাৎ লেডি কনস্টেবল, কলকাতা পুলিশ ডব্লিউবিপি কিংবা এসআই পরীক্ষার জন্য কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ। তাই আজকের যে সেটটা রয়েছে সেই সেটটা একদম শেষ পর্যন্ত দেখবে এবং প্রতিটি অঙ্ক তোমাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। তুমি যদি চ্যানেলে নতুন হও, চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবে। তো চলো সময় নষ্ট করে চলে যাই আমরা আমাদের আজকের সেটের দিকে। প্রথম অঙ্ক স্ক্রিনে দেখতে পাচ্ছ 4-3 এবং 5-4 গসাগু নির্ণয় করো। গসাগু নির্ণয় করা তোমরা জানো, এটা হচ্ছে কিন্তু ভগ্নাংশের গসাগু নির্ণয়। ভগ্নাংশের গসাগু নির্ণয়ের নিয়ম হচ্ছে যে ভগ্নাংশের, যেমন ধরো তুমি গসাগু বের করতে চাইছো, তাহলে লবের মানে লব যতগুলো থাকছে লবের হবে গসাগু বাই হরের লসাগু। ঠিক আছে, এটা হচ্ছে এর ওয়ার্কিং ফর্মুলা। তাহলে এখানে আমাদের 4-3 আর 5-4 রয়েছে, তার মানে উপরে রয়েছে 4 এবং 5। 4-5 গসাগু হচ্ছে 4 আর 5 গসাগু কি হয়? 1 হয়। ঠিক আছে, এবারে 3 আর 4 লসাগু কি হয়? লসাগু হয় 3 আর 4 লসাগু বের করার সময় আমরা সবসময় কি করি? বড় সংখ্যাটাকে ধরে নিই লসাগু। তাহলে এই সংখ্যাটি দিয়ে এটা ভাগ যাওয়ার কথা, কিন্তু যেহেতু ভাগ যাচ্ছে না তাহলে এর সাথে এই সংখ্যাটিকে গুণ করে দেবো। তাহলে এখন যে সংখ্যাটা পেলাম সেটা দিয়ে দেখো 3ও যাচ্ছে আবার 4ও যাচ্ছে, 12 যেহেতু, তাহলে এটা হচ্ছে 12। মানে এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি, 1/12। প্রসঙ্গত উল্লেখ্য, যদি এখানে ভগ্নাংশের লসাগু বলে তাহলে লসাগুর ক্ষেত্রে কি হবে? লবের লসাগু আর হরের গসাগু, জাস্ট এটার অপোজিট হবে, মনে থাকবে। এই হচ্ছে কিন্তু এটার ফর্মুলা। চলে আসছি পরবর্তী অঙ্কে। পরবর্তী অঙ্ক দেখছো, একজন ব্যক্তি ট্রেনে বসে বৈদ্যুতিক খুঁটি গণনা করছেন। দুটি বৈদ্যুতিক খুঁটির মধ্যে দূরত্ব 30 মিটার। ঠিক আছে, তাহলে একজন কি করছেন? বৈদ্যুতিক খুঁটি গণনা করছেন। ঠিক আছে, ট্রেনের গতিবেগ ঘন্টায় 72 কিলোমিটার। 72 কিলোমিটার বেগে ট্রেনটা যাচ্ছে, তার মানে ওই ব্যক্তিটাও কিন্তু 72 কিলোমিটার বেগেই গতিশীল। যদি তাই হয় তাহলে সেই ব্যক্তি 5 ঘন্টায় কতগুলো খুঁটি গণনা করবেন? তার মানে 5 ঘন্টায় ব্যক্তি কতটা দূরত্ব অতিক্রম করেছে আমরা কিভাবে পাবো? ডি ইজ ইকুয়াল টু এস টি। এস ইন্টু টি মানে হচ্ছে 72 ইন্টু 5 মানে হচ্ছে 72 ইন্টু 5 মানে হচ্ছে তোমার 360 কিলোমিটার। 360 কিলোমিটার, যেহেতু এটা কিলোমিটারে আছে, কিলোমিটার ঘন্টা, এটা ঘন্টা রয়েছে, তার মানে 760 কিলোমিটার, সরি 360 কিলোমিটার যাচ্ছেন। তবে 360 কে আমরা এখানে মিটারে করে নেব, মানে 1000 মিটারে 1 কিলোমিটার, তাহলে 1000 মানে 3টে শূন্য দিয়ে গুণ করব, এত মিটার। ঠিক আছে, এরপরে দেখো দুটি খুঁটির ভেতরে, মানে এখানে এরকম অজস্র খুঁটি রয়েছে, এখানে অজস্র খুঁটি রয়েছে, এটা টোটাল হচ্ছে 360 কিলোমিটার বা আমাদের এই 3,60,000 মিটার। ঠিক আছে, তাহলে এখানে যে কোনো দুটি খুঁটির ভেতরের যে দূরত্বটা সেইটা দেওয়া আছে তোমার 30 মিটার। তার মানে 30 মিটার করে যদি টোটাল থাকে তাহলে কতগুলো খুঁটি আছে? কতগুলো খুঁটি আছে বা মাঝের যে গ্যাপটা, এখান থেকে আমরা মাঝের গ্যাপটা বের করতে পারবো। দুটো খুঁটির মধ্যেকার যে দূরত্ব, এরকম কতগুলো আমরা গ্যাপ পাচ্ছি? এরকম গ্যাপ পাচ্ছি আমরা, দেখো হিসাব করলে একটা শূন্য একটা শূন্য, মানে 12,000টি। তাহলে 12,000টি যদি গ্যাপ থাকে তাহলে তাতে খুঁটির সংখ্যা কটি হবে? একটি বেশি হবে না? দুটো খুঁটির মাঝে, মানে একটা গ্যাপে থাকছে দুটো খুঁটি, তাহলে 12,000 গ্যাপে থাকছে 12,001টি খুঁটি। অর্থাৎ এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি। ঠিক আছে, খুব ট্রিকি কোশ্চেন। এই ধরনের কোশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষাতে আসে। এবং এখানে উল্লেখ করা দরকার যে আমাদের আজকের যে কোশ্চেন সেটটা, সেটা হচ্ছে মহারাষ্ট্র পুলিশ এবং আমাদের হরিয়ানা পুলিশের সংমিশ্রণে তৈরি একটা কোশ্চেন সেট, যেটা তোমাদের আপকামিং কলকাতা পুলিশ ডব্লিউবিপি কনস্টেবল, ডব্লিউবিপি এসআই, কলকাতা পুলিশ এসআই, লেডি কনস্টেবল যে কোনো ধরনের পরীক্ষার ক্ষেত্রে কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তো চলে যাই এবার আমাদের তৃতীয় কোশ্চেনে। তৃতীয় কোশ্চেন দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পরিমিতি থেকে কোশ্চেন। একটি অর্ধবৃত্তের ব্যাসার্ধ এত সেন্টিমিটার, সেই অর্ধবৃত্তের ক্ষেত্রফল। আচ্ছা, অর্ধবৃত্ত তোমরা জানো, অর্ধবৃত্ত মানে হচ্ছে বৃত্তের অর্ধেক যেটা। ঠিক আছে, তাহলে এখানে অর্ধবৃত্তের যেটা ব্যাসার্ধ সেটা দেখো দেওয়া রয়েছে, এইটুকুটা দেওয়া রয়েছে, এটা হচ্ছে 21 সেন্টিমিটার। ওকে, তাহলে অর্ধবৃত্তের ক্ষেত্রফল আমরা জানি, পূর্ণবৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার, আর যেখানে হচ্ছে ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে আমাদের অর্ধবৃত্তের ক্ষেত্রফল হবে এর অর্ধেক, অর্থাৎ হচ্ছে
পাইকে আমরা যদি লিখি 22/7 আর তলায় থাকছে 2, এই 2টার জন্য, আর আর স্কয়ার মানে হচ্ছে 21 × 21। ঠিক আছে, 21 স্কয়ারকে আমরা এইভাবে লিখলাম। তাহলে এখান থেকে আমরা যখন গুণ করব তো দেখো এখানে কি পাচ্ছি, 33 × 21, মানে 3 যেখানে থাকবে সেটাই হবে আমাদের প্রশ্নের সঠিক উত্তর। একমাত্র এখানে রয়েছে, এটাই হবে কিন্তু আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? ঠিক আছে, খুব সোজা কোশ্চেন। চলে আসছি পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন দেখছো, 10 বছর আগে বাবার বয়স ছিল সন্তানের বয়সের 3 গুণ, 10 বছর পরে বাবার বয়স সন্তানের দ্বিগুণ হবে, তাহলে আজ সন্তানের বয়স কত? অর্থাৎ এখানে আমরা আজকের দিনে এখানে দাঁড়িয়ে রয়েছি, এটা হচ্ছে আমাদের কাছে অতীত 10 বছর, আর এটা হচ্ছে 10 বছর পর, এটা হচ্ছে ভবিষ্যৎ, ভবিষ্যতে 10 বছর পর, এটা আগে। ওকে, তাহলে এখানে কি 10 বছর আগে বাবার বয়স ছিল সন্তানের বয়সে, তাহলে ফাদার আর সন এইভাবে লিখলাম। এবারে হচ্ছে বাবার বয়স ছিল সন্তানের বয়সের 3 গুণ, মানে এখানে যদি সন্তান 1 হয় তাহলে বাবা হচ্ছে 3। এরপরে কি ঘটছে, যে যখন 10 বছর পর, মানে আজকের দিনের থেকে 10 বছর পরে, এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাবার বয়স সন্তানের বয়সের দ্বিগুণ, অর্থাৎ বাবার বয়স হচ্ছে, সন্তান যদি 1 হয় তাহলে বাবা হচ্ছে দ্বিগুণ। ঠিক আছে, তাহলে এখানে একটা বিষয় বোঝার চেষ্টা করো। দেখো এখানে আমাদের অতীতের 10 বছর থেকে ভবিষ্যতের 10 বছর, এই দুটোর ডিফারেন্স হচ্ছে কত? টোটাল 10 + 10 মানে হচ্ছে 20 বছর। তাহলে 20 বছরে এই গ্যাপটা সমান থাকার কথা, এই গ্যাপটা সমান থাকার কথা, কিন্তু এখানে গ্যাপটা হয়ে যাচ্ছে 0। ঠিক আছে, আবার এখানে গ্যাপটা হয়ে যাচ্ছে 1। তাহলে এটাকে অ্যাডজাস্ট করার জন্য আমরা কি দেখব, আমরা এখানে অ্যাডজাস্ট করব। এই দুটোতে ডিফারেন্স কত আছে বলো? এখানে আছে 2। আবার এই দুটোতে ডিফারেন্স কত আছে বলো? সেটা হচ্ছে 1। তাহলে আমরা কি করব, এখানে এটাকে গুণ করব 1 দিয়ে, এটাকে গুণ করব 2 দিয়ে। এর ফলে কি পাচ্ছ দেখো, প্রথমটাতে পাচ্ছ 3:1 ফাদার ইজটু সন, আবার দ্বিতীয়টাতে কি পাচ্ছ 4:2। দেখো এখন কিন্তু এক গ্যাপটা 1 সমান এসে গেছে। তার মানে কি, এখানে টোটাল যে আমরা গ্যাপটা পাচ্ছি দুটোর ক্ষেত্রে, বাবার ক্ষেত্রেও মিলবে সন্তানের ক্ষেত্রেও মিলবে। তাহলে এই 1 রেশিও মানে হচ্ছে আমাদের অতীতের 10 বছর এবং ভবিষ্যতের 10 বছরের যে গ্যাপ, তার মানে 10 10 হচ্ছে 20 বছর, তাই তো? তাহলে এখন কি বলছে, তাহলে আজ সন্তানের বয়স কত? এখন সন্তানের বয়স 20 বছর হচ্ছে তোমার যে গ্যাপটা সেইটা। তাহলে এই যে গ্যাপ, এটা আমরা বের করতে পেরেছি, এটা হচ্ছে আমাদের 20 বছর। তার মানে এখানে যদি 20 বছর ছিল, তাহলে এই ক্ষেত্রে ছিল 1 রেশিও সমান যেহেতু 20 বছর, তাহলে সন্তানের বয়স যদি তখন 20 ছিল 10 বছর আগে, তাহলে 10 বছর আগে পিতার বয়স কত ছিল? না 60 ছিল, 3 গুণ। এবারে আমরা কিন্তু 10 বছর পরেরটাকে বের করতে যাব না, আমরা এর সাথে কি করব, এটা 10 বছর আগে যদি 20 বছর ছিল, তাহলে তার সাথে আমরা 10 যোগ করে দেবো। তার মানে এখন সন্তানের বয়স হচ্ছে 30 বছর। ঠিক আছে, 30 বছর, এটা মিলিয়ে দেখে নিতে পারো। এবারে যদি আরো আমরা 10 বছর নিই, তাহলে 30 আর 10 হচ্ছে 40 বছর, সন্তানের বয়স হচ্ছে 40 বছর, আর তখন বাবার বয়স কত হচ্ছে? 4 20 হচ্ছে 80 বছর। দেখো ঠিক দ্বিগুণ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা জাস্ট মেলানোর জন্য বললাম, এটা হিসাবের ভেতরে আসবে না। যাই হোক, সন্তানের বয়স হবে অপশন বি 30 বছর। বোঝা গেল? চলে আসছি পরের কোশ্চেন। পরের কোশ্চেন দেখো, দুটি সংখ্যার যোগফল 12 হলে এবং সেই সংখ্যার বর্গের যোগফল 80 হলে কোন সংখ্যাটি বেশি? তাহলে এখানে কি বলা রয়েছে, দুটো সংখ্যার যোগফল দেওয়া রয়েছে 12 এবং তাদের বর্গের যোগফল দেওয়া রয়েছে l² + a², এটা সমান দেওয়া রয়েছে 80। ঠিক আছে, তাহলে কোন সংখ্যাটি বেশি, মানে সংখ্যা যেটা বেশি সেটাকে বের করতে বলেছে। ওকে, তাহলে এখানে এখানে এটা বাড়তি লেখা হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এখানে আমরা যদি ফর্মুলা ধরে করি তাহলে কিন্তু অনেকটা সময় লাগবে। এখানে আমরা কিছুটা আমাদের অভিজ্ঞতাকে কাজে লাগাবো, বা আমরা এই অপশন গুলোকে চেক করে উত্তরটা বের করার চেষ্টা করব। ধরে নিলাম বড় সংখ্যাটা হচ্ছে 4, তাহলে বড় সংখ্যাটা যদি 4 হয় তাহলে ছোট সংখ্যাটা হবে 8 × 4 = 12, মানে 8, সেটা সম্ভব নয়, তাহলে 4 হলো না। এরপরে আমরা ধরে নিলাম যে বড় সংখ্যাটা হচ্ছে 6, তাহলে বড় সংখ্যাটা 6 হলে ছোট সংখ্যাটাও 6, তাহলে দুটো সংখ্যাই তো সমান হয়ে যাচ্ছে, তাহলে এটাও কিন্তু হবে না। এরপরে ধরে নিলাম বড় সংখ্যাটা হচ্ছে 8, তাহলে বড় সংখ্যা যদি আমরা ধরি 8, তাহলে ছোট সংখ্যা সমান কত হবে? ছোট সংখ্যা হবে 4। এরপর দেখো এদের স্কোয়ারিং করে যোগ করলে এটা আসছে কিনা, 8 8 64 আর 4 4 হচ্ছে 16, মিলে যাচ্ছে। তাহলে আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি। ঠিক আছে, এইভাবে কিন্তু উইদাউট ফর্মুলা আমরা খুব সহজে উত্তরটা বের করতে পারবো। এটা অপশন চেক করেই কিন্তু উত্তরটা বের করা যাবে। এতে তোমরা কিন্তু
স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে ফর্মুলা রয়েছে সেই ফর্মুলাটা ইউজ করতে যাবে না, তাতে অনেকটা সময় লেগে যাবে। চলে আসছি পরের কোশ্চেনে। পরের কোশ্চেন দেখছো, এটা হচ্ছে অজয় 3 বছরের জন্য SBI এ 1,20,000 টাকা জমা করেন। সুদের হার 14%, বার্ষিক চক্রবৃদ্ধি বা অর্ধবার্ষিকী হলে 3 বছর পর সে আনুমানিক কত পরিমাণ পাবে? ঠিক আছে, আপাত দৃষ্টিতে এই কোশ্চেনটা দেখো একদম সোজা কোশ্চেন। ঠিক আছে, তুমি হয়তো চক্রবৃদ্ধি সুদ করে যাচ্ছ, তাহলে তোমার এটাতে জটিল লাগার কথা নয়। ঠিক আছে, কিন্তু এখানে একটা টুইস্ট আছে। পরীক্ষার হলে তুমি দেখবে এই অঙ্কটা কিন্তু তুমি সহজে করতে পারবে না যদি না তোমার এটা আগের থেকে জানা থাকে। এখানে যেহেতু অর্ধবার্ষিকী বলা রয়েছে, তাহলে আমাদের যেটা ইফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট ইফেক্টিভ, সেটা কিন্তু হয়ে যাচ্ছে এর অর্ধেক, অর্থাৎ 7%। আর যেটা আমাদের টাইম ইফেক্টিভ হবে সেটা হবে কত না, আমাদের সময় দেওয়া রয়েছে 3 বছর, যেহেতু অর্ধবার্ষিক মানে চক্রবৃদ্ধিটা হচ্ছে, তার মানে 3 × 2 মানে 6 বছর হচ্ছে এটার ইফেক্টিভ টাইম। এখন দেখো এই দুটোর ফর্মুলা কিন্তু তোমার জানা নেই, তুমি মোটামুটি ভাবে 3 বছর পর্যন্ত বের করতে পারো, কিন্তু আজকের যে ট্রিক্সটা তোমাকে শেখাবো সেটাতে তুমি কিন্তু অনায়াসে বুঝতে পেরে যাবে। এখন দেখো, তোমরা জানো যে আমাদের যখন ইন্টারেস্ট বার করি তখন 2 বছরের ক্ষেত্রে কি হয়, 2:1। এখানে 2:1 কোন জিনিসটা আসছে বলো তো? আমরা আমাদের পদ্ধতিতে যখন করি তখন আমরা এই মূলধনের সাথে সুদটাকে পার্সেন্টেজকে হাটিয়ে ফ্র্যাকশন আকারে কনভার্ট করে নিই আগে, এবং তারপরে সেটাকে আমরা গুণ করি। গুণ করার ফলে যে অ্যামাউন্টটা আসছে সেটা হচ্ছে এইটা। তারপরে সেই অ্যামাউন্টকে আবার 7 × 100 দিয়ে গুণ করি, সেটা হচ্ছে এইটা। 3 বছরের ক্ষেত্রে আমাদের এটা কি হয়, 3 বছরের ক্ষেত্রে এটা 3 হবে প্রথমে, তারপরে এই দুটোতে যোগ, 2 এর একে 3, তারপরে হয় 1। তারপরে 4 বছরের ক্ষেত্রে এটা কি হয় জানো, 4, তারপরে 3 3 হচ্ছে 6, 3 আর একে হচ্ছে 4, আর এটা 1 করতে 1। 5 বছরের ক্ষেত্রে কি হয়, 5 হবে প্রথমে, তারপরে এই দুটোতে যোগ। আগেরটা মানে 5 এর ঘরের যখন বের করবো তখন 4 বছরের ক্ষেত্রেটা দেখতে হবে। 4 6 হচ্ছে 10, তারপরে 6 4 হচ্ছে 10, তারপরে 4 আর একে হচ্ছে 5, তারপরে হচ্ছে 1। ঠিক আছে, তাহলে 6 বছর আমাদের দরকার। 6 বছরের ক্ষেত্রে কি হবে, প্রথমেরটা হবে 6, তারপরে এই দুটোই যোগ 15, তারপরে এই দুটোই যোগ 20, তারপরে এই দুটোই যোগ 15, তারপরে এই দুটোই যোগ 6, তারপরে হচ্ছে এইটা। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু তোমাকে বের করতে হবে। এবারে কি বের করতে হবে আমাদেরকে, আমাদের বের করতে হবে যে আমাদের প্রথম যেটা 1,20,000 টাকা ছিল, এই 1,20,000 টাকার 7 100, তাহলে হচ্ছে 8,400। দেখো কাটাকুটি করলে 8,400 আসছে, তার মানে এর সাথে গুণ হবে 8,400। ঠিক আছে, এরপরে দেখো আমাদের এই যে 8,400 আসছে, তার উপরে গুণ হবে 7 100। এমনিতে কিন্তু খুব সোজা, 588 হচ্ছে দেখো, তাহলে এর সাথে গুণ হবে 588। তারপরে এখানে দেখো 588 যেটা রয়েছে তার সাথে কি হবে, তার সাথে গুণ হবে আমাদের 7 100। এটা যখন তুমি গুণ করবে তখন তুমি এর উত্তরটা যেটা পাবে সেটা হচ্ছে 41.16। তার মানে আমাদের এখানে গুণ হবে 41.16। ঠিক আছে, এই গুণগুলো তোমাকে করতে হবে কিন্তু। এরপরে এই যে 41.16 রয়েছে, এর সাথে গুণ হবে 7 100, মানে এখানে অ্যামাউন্টটা হচ্ছে তোমার 0.20। যাই হোক, এই ভ্যালুগুলোকে আর তোমার ধরার দরকার নেই, এখানে জাস্ট গুণটা করে যোগ করলেই দেখো এখানের ভেতরে একটা উত্তর চলে আসবে। কিভাবে আসছে দেখো, তাহলে 8400কে তুমি গুণ করছো কত দিয়ে, 8400কে গুণ করছো 6 দিয়ে, যে অ্যামাউন্টটা এলো তার সাথে তুমি কি করছো 588কে গুণ করছো 15 দিয়ে, তারপরে কি করছো যেটা আসছে তার সাথে 20কে গুণ করছো 41.16 দিয়ে, তাহলে টোটাল তোমার যেটা দাঁড়াচ্ছে অ্যাপ্রক্সিমেট এটা তোমার আসছে 60,043। ঠিক আছে, এখানে আনুমানিক পরিমাণ বলেছে, তাহলে এর সাথে যখন 20 যোগ করবে তখন দেখো সরাসরি কিন্তু 1,80,087 টাকা এরকম আসবে। যখন পুরো টাকা ক্যালকুলেশন করবে এর কাছাকাছি মানটা তুমি পাবে। তো এরকম কিন্তু পরীক্ষাতে আসবে না এটা কিন্তু বলা যাবে না, কারণ এটা তোমার মহারাষ্ট্র পুলিশের পরীক্ষাতে অলরেডি এসেছে। ঠিক আছে, তাহলে তোমাদেরকে কিন্তু একটু অ্যাডভান্স লেভেলের ভেবে যেতে হবে, অন্তত পক্ষে 6 বছর পর্যন্ত যাতে তুমি চক্রবৃদ্ধি সুদ বের করতে পারো সেটা কিন্তু দেখে যাবে। এই বিষয়ে জানার জন্য বিস্তারিতভাবে আমাদের প্রিপারেশন উইথ এবিসির যে কম্পাউন্ড ইন্টারেস্ট, সেখানে এটার সম্পর্কে
জানানো হয়েছে সেটা অবশ্যই দেখে নেবে। এছাড়া আজকের যেটা তোমরা দেখলে এই অঙ্কটা পার্টিকুলার, এই অঙ্কটাও কিন্তু তোমরা যখন নিজে খাতাতে করবে তখন এটা করতে পারবে। ঠিক আছে, এটা করতে পারবে, আগে কিন্তু সেই ক্লাসটা অবশ্যই দেখে নেবে, তবে কিন্তু এই অঙ্কটা পার্টিকুলার বুঝতে পারবে। এটা কিন্তু ভীষণ 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 ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক। ঠিক আছে, এটা ভীষণ ইম্পর্ট্যান্ট, এবং এটা কিন্তু পরীক্ষার হলে অনেকেই করতে পারবে না, মানে যদি আগের থেকে না জেনে থাকো তাহলে কিন্তু করতে পারবে না। এমন হতে পারে যে এখানে তোমার 2 বছর দেওয়া থাকলো, এবার অর্ধবার্ষিকী দেওয়া থাকলো, মানে 4 বছরে তোমাকে বের করতে হচ্ছে। তো এটা যদি তোমার জানা থাকে তখন দেখবে তোমার এই 4 6 4 1 এই বিষয়টা বুঝতে তোমার খুব একটা অসুবিধা হচ্ছে না, বা অঙ্কটা তুমি করে আসতে পারছো। বোঝা গেল? চলে আসছি পরবর্তী অঙ্কে। আজকের আমাদের যে সেশনটা, সেখানে কিন্তু অনেকগুলো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক দিয়েছি, এই অঙ্কটাও হচ্ছে তাদের ভেতরে একটা। ঠিক আছে, এখানে কি বলেছে দেখো, তোমরা রিমাইন্ডার সম্পর্কে পড়েছো অলরেডি। রিমাইন্ডার যদি না দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলে যে ফাউন্ডেশন ম্যাথ রয়েছে, সেই ফাউন্ডেশন ম্যাথের ভেতরে রিমাইন্ডার একটা ক্লাস পেয়ে যাবে, ডিভিজিবিলিটি এন্ড রিমাইন্ডার বলে নাম রয়েছে, সেই ক্লাসটা কিন্তু অবশ্যই দেখে নেবে। ঠিক আছে, এখানে প্রত্যেকটা জিনিসকে তোমাকে আমি রেফারেন্স দিয়ে দিচ্ছি, সেই রেফারেন্স গুলো অবশ্যই কিন্তু দেখবে, তবেই কিন্তু এই অঙ্কগুলোকে তুমি সহজে করতে পারবে। তো এখানে তোমরা দেখো, যদি রিমাইন্ডার দেখে থাকো তাহলে রিমাইন্ডার দিয়ে এই অঙ্কটা করা যাবে কি যাবে না। এখন রিমাইন্ডারের তোমরা যে পদ্ধতি জানো, এখানে দেখো কি বলেছে, এখানে প্রশ্নটাই বলছে যে 9 9 9 এমনি করে করে 99 বার 9 লিখলাম। ঠিক আছে, তাকে আমি 13 দিয়ে যদি ভাগ করি তাহলে ভাগশেষ কত আসবে? অবশিষ্ট মানে হচ্ছে ভাগশেষ মানে রিমাইন্ডার, এটা কত হবে? এটাই হচ্ছে প্রশ্ন। ঠিক আছে, এবারে এটা তো তোমার ভাগ করা সম্ভব নয়, তাহলে এখানে কিছু ট্রিক্স রয়েছে বা কিছু স্টেপ রয়েছে, সেই স্টেপ বাই স্টেপ আমরা কিন্তু অঙ্কটাকে করতে পারবো। এখন দেখো, কোন সংখ্যাকে, প্রথম যে বিষয়টা বুঝতে হবে সেটা হচ্ছে, যে কোনো সংখ্যাকে তুমি যদি তার থেকে বড় সংখ্যা দিয়ে ভাগ করো তাহলে এক্ষেত্রে যেটা রিমাইন্ডার থাকে সেটা ওই সংখ্যায় থাকে 9। ঠিক আছে, এরপরে যদি দুটো 9 লাগাও, তাকে 13 দিয়ে ভাগ করো, ঠিক আছে, তাহলে কত আসছে? 7 13 হয় 91, 91 মানে হচ্ছে তোমার এখানে রিমাইন্ডার হয়ে যাচ্ছে কত বলো? রিমাইন্ডার হচ্ছে 8, তাই তো? এরপরে 999, 3টে 9 দিলাম, 13 দিয়ে ভাগ করছি। ঠিক আছে, এটা ভাগ করে তোমরা দেখে নেবে তোমাদের খাতা বইয়ে, ক্যালকুলেটর দিয়ে অবশ্যই দেখে নেবে। 11, ঠিক আছে, তখন আমাদের ভাগশেষ আসছে 11। এবার আমরা 4টে 9 নিলাম, 4টে 9 নিয়ে যখন 13 দিয়ে ভাগ করছি তখন আমাদের ভাগশেষ কত আসছে? ঠিক আছে, এটা কিন্তু খুব ধৈর্য দিয়ে অঙ্কটাকে বুঝতে হবে, এবং এমন নয় যে পরীক্ষাতে তোমাদের এটা আসবে না, পরীক্ষায় কিন্তু এই ধরনের কোশ্চেন আসতেই পারে। তাহলে এখানে তখন তোমার ভাগশেষ আসে 2। এরপর যদি আমরা 5টে 9 নিই, তাকে 13 দিয়ে ভাগ করি, তাহলে তখন কত আসবে? তখন আসবে 5টা 9কে 13 দিয়ে ভাগ করছি, আমি এটা ক্যালকুলেটরে করে দেখে নিচ্ছি। ঠিক আছে, তখন আসছে আমার 3। এরপর যখন আমি 6টা 9 নিচ্ছি, 6টা 9 তাকে যখন আমি 13 দিয়ে ভাগ করছি তখন আমার ভাগশেষ আসছে, কত? 6টা 9কে 13 দিয়ে ভাগ করলে এটা কিন্তু মিলে যাচ্ছে, তার মানে ভাগশেষ 0। এরপরে যখন আমি 7টা পুনরায় নিচ্ছি, তাকে 13 দিয়ে ভাগ করছি, তখন আমার কিন্তু পুনরায় ভাগশেষ চলে আসছে 9। ঠিক আছে, এরপর 8টা, তখন 8টাকে 13 দিয়ে যদি ভাগ করো তাহলে দেখবে 8। তার মানে কি, এখানে 9 থেকে 0 পর্যন্ত এসছে, তারপরে আবার রিপিট হচ্ছে, এরকম রিপিট হতে থাকছে। তাহলে কবার পরে রিপিট হচ্ছে না? 1 2 3 4 5 6, 6বার পরে রিপিট হচ্ছে। তাহলে এইভাবে রিপিট হতে হতে 99 পর্যন্ত 6 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে হচ্ছে 6 16তে হয়, 6 16তে হয় 96, মানে 16 বার রিপিট হবে। ঠিক আছে, তারপরে 3 অবশিষ্ট থাকবে, তাহলে রিপিট হয়ে এলো 0 পর্যন্ত এলো। 0 আসার পরে আমার যখন আসবে তখন এত দূর অবধি এসছে, তাহলে 97 নাম্বার হচ্ছে আমাদের এইটা, 98 নাম্বার হচ্ছে এইটা, 99 নাম্বার হচ্ছে এইটা অবশিষ্ট থাকবে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ 11। বোঝা গেল? খুব ঠান্ডা মাথায় কিন্তু কোশ্চেনটাকে বুঝতে হবে। এই দুটো কোশ্চেন আজকের আমাদের এই সেশনের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, এবং এই দুটো কোশ্চেন কিন্তু তোমরা খুব খুব ভালোভাবে বুঝে যাবে
এবং তোমরা প্র্যাকটিস করে যাবে। ঠিক আছে, এই ধরনের কোশ্চেন কিন্তু তোমাদের অন্য সংখ্যা দিয়েও আসতে পারে, তাহলে সেরকম কোশ্চেন তোমরা অবশ্যই কিন্তু করতে পারবে যদি এই আইডিয়াটা তোমার থাকে। চলে আসছি পরের কোশ্চেনে। পরের কোশ্চেন দেখছো, একটি বৃত্তের ক্ষেত্রফল একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। বৃত্তের ক্ষেত্রফল কি না পাই আর স্কয়ার, আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইনটু প্রস্থ। ঠিক আছে, এবারে বৃত্তের ব্যাস এবং আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এত, তাহলে বৃত্তের ব্যাস দেওয়া রয়েছে আর, আরটা দেওয়া রয়েছে অন্য আকারে 2r আকারে। 2r ইজ ইকুয়াল টু 140 হলে 2r ইজ ইকুয়াল টু 140 হলে r ইজ ইকুয়াল টু 70। ঠিক আছে, তার মানে আমাদের এখানে এর ভ্যালুটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল আমরা যদি বের করতে চাই, বৃত্তের ক্ষেত্রফল সেটা সমান কত হবে না পাই মানে হচ্ছে 22/7 ইন্টু আর স্কয়ার মানে 70 ইন্টু 70, দুবার লিখলাম, তাহলে এটা হচ্ছে 10, তাই তো? তাহলে 154 আর দুটো শূন্য, এই হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল। এর সমানই কিন্তু আমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, যার দৈর্ঘ্য দেওয়া আছে 140, প্রস্থটা দেওয়া নেই, এই বিটা দেওয়া নেই। তাহলে এখান থেকে আমরা সহজেই ক্যালকুলেশনের মাধ্যমে বলতে পারবো এটা হচ্ছে 7 দিয়ে, এটা হচ্ছে 220, এটা 7 দিয়ে শুধু 2, তাই তো? শুধু 2 আবার কাটছে, তাহলে এটা হচ্ছে 110। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে বি মানে হচ্ছে 110। তাহলে আয়তক্ষেত্রটার প্রস্থ হচ্ছে 110 মিটার। বোঝা গেল? চলে আসছি পরের কোশ্চেনে। পরের কোশ্চেন দেখছো, একজন সাঁতারু স্থির জলে 5 কিলোমিটার বেগে সাঁতার কাটতে পারে। যদি নদীটি 1 কিলোমিটার বেগে প্রবাহিত হয় তখন একটি নির্দিষ্ট দূরত্ব যেতে এবং প্রারম্ভিক দূরত্বে মানে জায়গায় ফিরে আসতে, তাহলে এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, আর এখানেই এসে ঘুরে নিয়ে এখানেই হচ্ছে ফিনিশিং পয়েন্ট, তাই তো? তার মানে ডিস্টেন্সটা কত, ডি যাচ্ছে আবার ডি আসছে, তাহলে এই ডিটাতে যেতে যখন যাচ্ছে তখন নদী যদি ধরে নাও এইদিকে বইছে, তাহলে ব্যক্তিটাও এইদিকে যাচ্ছে মানে অনুকূলে যাচ্ছে। অনুকূলে কি হয়, অনুকূলে যাওয়ার সময় দুটোতে যোগ হয় মানে d/6। আরেকটা সময় কি হচ্ছে, এই ডি দূরত্ব যখন আসছে তখন নদীর বেগ আছে এইদিকে, ব্যক্তির বেগ এইদিকে, তার মানে 5 থেকে 4 বিয়োগ 1 বিয়োগ হচ্ছে মানে 4 হচ্ছে। এইটা হচ্ছে আমাদের টোটাল সময়, মানে এটা অনুকূলে যাওয়ার সময়, এটা প্রতিকূলে যাওয়ার সময়। এটা সমান দেওয়া আছে 75 মিনিট মানে 75/60 মানে হচ্ছে 5/4 ঘন্টা, তাই তো? এটাই দেওয়া রয়েছে। এটা আমরা ক্যালকুলেশন করব, কিভাবে করব, তাহলে এখানে হচ্ছে তোমার 12 তো, তাহলে 2 আর এটা 3, 5 d ইজ ইকুয়াল টু 5/4। ঠিক আছে, এবারে এটা দেখো কেটে যাচ্ছে, এটাও কেটে যাচ্ছে, তাহলে d ইজ ইকুয়াল টু হচ্ছে 3, মানে অপশন বি ইজ দা রাইট অ্যান্সার। ঠিক আছে, চলে আসছি পরের অঙ্কে। এটা দেখতে পাচ্ছ, এটা একটা সিঁড়ি ভাঙার অঙ্ক। সিঁড়ি ভাঙার অঙ্কের যে নিয়ম সেটা তোমরা অলরেডি জানো। এখানে এই দুটোতে গুণ করে এটার সাথে যোগ করতে হয়, তারপরে এটাকে উল্টে পাল্টে দিয়ে আমরা পুরো অ্যান্সারটা পাই। কিন্তু সেইভাবে করতে যে সময় লাগে তার থেকে কম সময়ে আমরা কিভাবে উত্তরটা বের করতে পারবো, এর জন্য তোমাকে দুটো জিনিস লক্ষ্য করতে হবে। এখানে দেখো কতগুলো সংখ্যা রয়েছে এইভাবে, আবার এইখানে এই দিকে কতগুলো সংখ্যা রয়েছে। ঠিক আছে, এই দিকের যে সংখ্যাগুলো রয়েছে এগুলো গুণ হবে আমাদের প্রিভিয়াস নাম্বারের সাথে, আর এই দিকের যে সংখ্যাগুলো আছে সেগুলো গুণ হবে তার সাথে, আমাদের নেক্সট সংখ্যার সাথে। ঠিক আছে, এবার এই প্রিভিয়াস আর নেক্সট কোথা থেকে আসছে, এখানে লক্ষ্য করো একটা বিষয়, সেটা হচ্ছে এখানে রয়েছে 4 আর 5, আমরা এই 4 আর 5কে লিখে নিলাম। এটা হচ্ছে প্রিভিয়াস নাম্বার, এটা হচ্ছে নেক্সট নাম্বার। এবারে স্টেপ বাই স্টেপ সিঁড়ি ভাঙা মানে সিঁড়ি রয়েছে, তাহলে কতগুলো ধাপ রয়েছে, 1 2 3 4, তাহলে 4টা ধাপ রয়েছে, 1 2 3 4। এই 4টা ধাপ থাকার জন্য এই প্রিভিয়াস নেক্সটটাও কিন্তু চেঞ্জ হতে থাকে ক্রমশ। তাহলে এখানে প্রথমে কি হচ্ছে, প্রথমে আমাদের যে নাম্বারটা রয়েছে তার নেক্সট যে সংখ্যা, নেক্সট সংখ্যার সাথে আমাদের গুণ হবে, কত হবে, 1 হবে, তাহলে এর সাথে 1 গুণ হলো। এরপর প্রিভিয়াস সংখ্যার সাথে গুণ হওয়ার কথা এই সংখ্যাটা, কিন্তু এই সংখ্যাটা দিয়েই আমাদের সংখ্যাটা শুরু হচ্ছে, তাহলে এখানে কোনো গুণ কিছু হবে না। তাহলে এই দুটোতে যোগ হয়ে যাবে, 4 আর 5 হচ্ছে 9। এরপরে প্রিভিয়াস সংখ্যা এটা, নেক্সট সংখ্যা এটা, এটার সাথে এই যে সংখ্যাটা দেখছো এর সাথে আমাদের গুণ হবে এই 2, আর নেক্সট সংখ্যা সাথে আমাদের গুণ হলো এই 2, আর প্রিভিয়াস সংখ্যা অর্থাৎ এইটার সাথে আমাদের গুণ হবে 3।
তাহলে 3 5 15 আর 9 2 18 দুটো যোগ করলে এখানে আসছে 33। এরপরে আবার কিন্তু আমাদের প্রিভিয়াস এবং নেক্সট দুটো নাম্বারে চেঞ্জ হয়ে গেছে। এখন হচ্ছে প্রিভিয়াস এইটা, নেক্সট হচ্ছে এইটা। তাহলে নেক্সট এর সাথে আমাদের 2 হয়ে গেছে, 1 হয়ে গেছে, তাহলে এর সাথে গুণ হবে 1, তাহলে এর সাথে গুণ হলো 1। আর আমাদের প্রিভিয়াস সংখ্যার সাথে গুণ হবে 3 হয়ে গেছে, তাহলে এখানে হবে তোমার 2 গুণ হলো, তাহলে এটা হচ্ছে 18 আর এটা হচ্ছে 33। 18 33 গুণ করলে হয় 51। বুঝা গেল? এরপরে আমাদের কিন্তু আবার প্রিভিয়াস আর নেক্সট সংখ্যাটা চেঞ্জ হয়ে গেছে। এখন এইটা হচ্ছে নেক্সট সংখ্যা, এটা হচ্ছে প্রিভিয়াস সংখ্যা। এই প্রিভিয়াস সংখ্যা যেটা রয়েছে তার সাথে গুণ হবে আমাদের 1 গুণ হবে, ঠিক আছে। আর আমাদের নেক্সট সংখ্যা যেটা তার সাথেও গুণ হবে 1, এখানের এই একটা গুণ হবে, তাহলে 51 আর 33 হচ্ছে 84। তাহলে এরকম স্ট্রাকচারে যখন থাকবে তখন আমাদের ভ্যালুটা কি হবে? এইটা বাই এইটা, 84/51। দেখো 3 দিয়ে কাটা যাচ্ছে, এটা হচ্ছে 28 আর এটা হচ্ছে 17। মানে এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি, 28/17। বুঝতে পারছো? চলে আসছি পরের কোশ্চেনে। পরের কোশ্চেন দেখছো, দুটি পণ্যের দাম একই, তাদের মধ্যে একটি পণ্য 15% লাভে বিক্রি করা হয় এবং অন্যটি 12% লাভে বিক্রি করা হয়। তাহলে পণ্য 15% লাভে 15% লাভে বিক্রি করা হচ্ছে, মানে 100 যদি ক্রয় মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য 115। আরেকটা হচ্ছে 12% লাভে, মানে 100 টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য 112 টাকা। অর্থাৎ আমাদের এখানে দেখো দুটো ক্ষেত্রেই কিন্তু দাম একই, মানে ক্রয় মূল্যটা একই। এবারে বলছে যদি তাদের বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য 18 হয় তাহলে এখানে আমাদের গ্যাপটা কত রয়েছে? 3। এই 3 রেশিও সমান হচ্ছে 18 টাকা। 18 টাকা। তাহলে প্রতিটি পণ্যের দাম কত? তার মানে এখানে কত গুণ হয়েছে? 6 গুণ হয়েছে। তাহলে 100 এর ক্ষেত্রে আমাদের যদি 100 রেশিওর দাম হয় তাহলে তার ক্ষেত্রেও 6 গুণ হবে, মানে এটা হবে 600 টাকা। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি। বোঝা গেল? চলে আসছি আমাদের আজকের সেশনের লাস্ট কোশ্চেন। 6 জন মহিলা 16 দিনে একটি কাজ সম্পূর্ণ করতে পারেন, 4 দিন পরে আরো 3 জন মহিলা তাদের সাথে যোগ দেয়, ঠিক আছে। তাহলে 5 জন মহিলা 16 দিনে একটা কাজ সম্পূর্ণ করতে পারে, তাহলে টোটাল কাজটা কত হচ্ছে না 5 ইন্টু 16, এতজন মহিলা করছেন, এটা হচ্ছে টোটাল কাজ। এই টোটাল কাজটা কি হচ্ছে 4 দিন পর, তাহলে 4 দিন কাজ করছে, তাহলে 5 জন মহিলা, ঠিক আছে, 4 দিন কাজ করছেন, 4 দিনে কাজ করলেন। তারপরে কি হচ্ছে আরো 3 জন মহিলা যুক্ত হচ্ছেন, মানে 5 আর 3 হচ্ছে 8 জন মহিলা। 8 জন মহিলা যোগ দেয়, বাকি কাজ শেষ করতে তাদের কতদিন লাগবে এটা আমরা জানি না, এটা ডি, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা সহজে এটা একটা ইকুয়েশন ফরমেশন হয়ে গেছে। 80W থেকে আমাদের বিয়োগ হচ্ছে 20W, মানে এটা হচ্ছে 60W। 60W মানে হচ্ছে এই এত ইন্টু ডি, তাই তো। তাহলে এটা হচ্ছে আমাদের 60/8, আমাদের যেটা টাইম লাগছে সেটা এটা। তার মানে এটাকে যদি আমরা কাটাকুটি করি 4 দিয়ে, তাহলে 4 দুগুণে 8 হচ্ছে, এটা 4 15 হচ্ছে 60, তাই তো। তার মানে 7.5 দিন সময় লাগবে। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি। এবং এর সাথে সাথে আমাদের আজকের এই সেশন খুব ইম্পর্টেন্ট একটা সেশন, সেটা কিন্তু শেষ হচ্ছে। এর থেকে তোমরা দুটো খুব ভাইটাল অঙ্ক শিখতে পারলে এবং তার সাথে সাথে তোমরা সিঁড়ি ভাঙা অঙ্কের একটা নতুন টেকনিক শিখতে পারলে। এটা সম্পর্কে বিস্তারিত শেখার থাকলে অবশ্যই কিন্তু আমাদের ফ্র্যাকশন যে চ্যাপ্টারটা রয়েছে সেটা অবশ্যই দেখে নেবে, ঠিক আছে। তো যাই হোক, তোমরা প্রিপারেশন নিতে থাকো। জয় হিন্দ, বন্দে মাতরম।